হ্যালো, আমার বিশেষ শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ওয়েলকাম। আজকে স্টেজ ফোবিয়া অডিও স্টোরি চ্যানেল থেকে তোমাদের জন্য একটি বিশেষ নিবেদন। হেমেন্দ্র কুমার রায় রচিত জয়ন্ত মানিক সমগ্র থেকে একটি গল্প। গোয়েন্দা কাহিনীর লেখক হিসেবে যে সমস্ত চরিত্রগুলি হেমেন্দ্র কুমার রায় সৃষ্টি করেছেন সেগুলোর মধ্যে থেকে বেশ জনপ্রিয় জুটি হলেন জয়ন্ত মানিকের জুটি। তার গোয়েন্দা কাহিনীগুলির নায়ক জয়ন্ত মানিক। শখের গোয়েন্দা জয়ন্ত মানিক ও তাদের বন্ধু সুন্দরবাবুকে একত্রিত করে পেশ করেছেন পাঠকের সামনে। জয়ন্ত হলো মূল গোয়েন্দা আর তার সাগরেদ ছিল মানিক। তারা দুই বন্ধু, একই বাড়িতে থাকে। হেমেন্দ্র কুমার রায়ের লেখা থেকে জানা যায় যে জয়ন্তের বয়স 21-22-এর বেশি হবে না। তার লম্বা চেহারার জন্য তাকে বয়সের চেয়ে একটু বড় দেখায়। মানিক বা মানিকলাল বয়সে জয়ন্তের চেয়ে 2-1 বছরের ছোট। দুজনেই অবিবাহিত, অর্থ সম্পত্তির অভাব নেই, নিজের বাড়িতেই লাইব্রেরি, ল্যাবরেটরি সবই আছে। গোয়েন্দাগিরি এদের শখ। এদের বুদ্ধি এতটাই প্রখর আর সাহস এতটাই প্রবল যে পুলিশ যখন কোনো অপরাধের তদন্ত করতে নেমে হাল পায় না, তখন পুলিশ অফিসার সুন্দরবাবু আসেন জয়ন্তের সাহায্য প্রার্থী হয়ে। হেমেন্দ্র কুমার নিজস্বতায় উজ্জ্বল। তাহলে আজ গল্পের তৃতীয় অর্থাৎ অন্তিম পর্বটি শুনে নেওয়া যাক। আর গল্প পাঠে থাকছি আমি, সুরূপা রায়। শনি মঙ্গলের রহস্য গল্পের আজ তৃতীয় অর্থাৎ অন্তিম পর্ব। সপ্তম পরিচ্ছদ, মঙ্গলবারের রাত্রি। আজ মঙ্গলবারের প্রভাত। সুন্দরবাবু উচ্চস্বরে পাঠ করছেন একখানি সংবাদপত্র এবং জয়ন্ত ও মানিক আপন আপন আসনে বসে শ্রবণ করছে। এমন সময় এসে হাজির হলেন মহেন্দ্রবাবু। এসেই বললেন, সব খবর শুনেছেন বোধহয়? সুন্দরবাবু জিজ্ঞেস করলেন, কি খবর? সেই অপয়া কালী মন্দিরের ছাদ ভেঙে পড়েছে। তবে আশ্চর্য ব্যাপার কি জানেন? শিবের মূর্তি ভেঙে গেছে, কিন্তু সেই ডাকাতি কালী মূর্তির বিশেষ কোনোই ক্ষতি হয়নি। জয়ন্ত বললে, তাই নাকি? এতক্ষণ পরে মহেন্দ্রবাবু ভালো করে জয়ন্তের দিকে তাকিয়ে দেখলেন। চমকে উঠলেন, একি জয়ন্তবাবু, একি আপনার মাথায় ব্যান্ডেজ বাঁধা কেন? জয়ন্ত একটু হেসে বললেন, একটা দুর্ঘটনায় মাথায় কিছুটা চোট লেগেছে। বলেন কি? ব্যস্ত হবেন না, বিশেষ কিছুই নয়, সামান্য আঘাত। কালী মন্দির ভেঙে পড়ার কথা আজ সকালেই আমি শুনেছি। ওদিকে তো কোনো লোক পা বাড়াতে সহজে ভরসা করে না। আজ সকালে একটা রাখাল ছেলে এসে খবর দিল যে কালী মন্দিরের উপর দিকটা নাকি একেবারেই অদৃশ্য হয়েছে। তাই শুনে লোকজন নিয়ে তাড়াতাড়ি সেখানে ছুটে গেলাম। গিয়ে দেখলুম রাখাল মিথ্যে বলেনি। মন্দিরের ছাদের খানিকটা গাছপালা শুদ্ধ ভেঙে পড়েছে। দেবী মূর্তিও রাবিশের দ্বারা আবৃত। কিন্তু কি আশ্চর্য ব্যাপার মশাই, অত রাবিশের চাপেও দেবী মূর্তির বিশেষ কিছুই ক্ষতি হয়নি। ভেঙে গুঁড়ো হয়েছে কেবল শিবের মূর্তির খানিকটা। জয়ন্ত ও মানিক পরস্পরের মুখের দিকে তাকালে, কিন্তু কোনো কথাই বললে না। সুন্দরবাবু বললে, আপনাদের দেবী বোধহয় এত সহজে মরতে রাজি নন। তিনি হয়তো আরও নরবলি চান। মহেন্দ্রবাবু শিউরে উঠে সভয়ে বললেন, আপনার অনুমানই সত্য বলে মনে হচ্ছে, কিন্তু ওসব কথা এখন থাক। আমি আজ এখানে কেন এসেছি জানেন? না বললে জানবো কেমন করে? আজ রাত্রে আমার ওখানে আপনাদের আহার করতে হবে। নিমন্ত্রণ করলেও আপনারা নারাজ হন, কিন্তু আজ আর কোনো আপত্তি শুনবো না। জয়ন্ত বললেন, মাফ করবেন মহেন্দ্রবাবু, ব্যান্ডেজ বাঁধা মাথা নিয়ে নিমন্ত্রণে যাত্রা করবার শখ আমার নেই। সুন্দরবাবু বললেন, আমি একটা জিনিস লক্ষ্য করছি মহেন্দ্রবাবু, ঠিক বেছে বেছে শনি আর মঙ্গলবারেই আপনি আমাদের নিমন্ত্রণ করছেন।
মহেন্দ্রবাবু নীরবে একটুখানি রহস্যময় হাসি হাসলেন। মানিক বললে, আমার মনে একটা সন্দেহ জাগছে, প্রকাশ করে বলবো কি? সুন্দরবাবু বললেন, সন্দেহ? কি সন্দেহ? আমার কি মনে হচ্ছে জানেন মহেন্দ্রবাবু, শনি আর মঙ্গলবারে আপনি বোধহয় নিমন্ত্রণ করতে আসেন সাংঘাতিক বিপদ থেকে আমাদের রক্ষা করবার জন্যেই। অর্থাৎ আপনি বোধহয় চান না শনি আর মঙ্গলবারে কৌতূহলী হয়ে রাত্রিবেলায় আমরা ওই মন্দিরের কাছে যাই, কারণ আপনি দেখেছেন ওই রকম কৌতূহলের ফলে ওখানে গিয়ে এর আগেই 3 জন লোকের জীবন গিয়েছে। মহেন্দ্রবাবু লজ্জিতভাবে মৃদু হেসে বললেন, মানিকবাবু, আপনি ঠিকই অনুমান করেছেন। আগে আমি ঠিক বিশ্বাস করতাম না যে এখানকার প্রবাদের মূলে আছে কোনো সত্য, কিন্তু এখন আমার সে বিশ্বাস আর নেই। আবার যে বেপরোয়ার মতো কেউ ওই মন্দিরে গিয়ে আত্মহত্যা করে, এটা আমি চাই না। আমি শান্তিপ্রিয় লোক, তাই এই পল্লীগ্রামে এসে শেষ জীবনটা নির্বিবাদে উপভোগ করতে চাই। সুন্দরবাবু বললেন, আপনার সুবুদ্ধি দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। শনি আর মঙ্গলবারে ও মন্দিরের নামও আমি আর মনে আনব না। আজ রাত্রিবেলায় আমি নিশ্চয়ই আপনার নিমন্ত্রণ রক্ষা করব। মানিকের কি মত? মানিক বললে, আমারও কোনো আপত্তি নেই। মহেন্দ্রবাবু দুঃখিত স্বরে বললেন, কিন্তু জয়ন্তবাবু বলছেন উনি নাকি আমার বাড়িতে যাবেন না। জয়ন্ত বললে, অদূর ভবিষ্যতে নিশ্চয়ই আমি একদিন আপনার নিমন্ত্রণ রক্ষা করব, কিন্তু আজ আমার অবস্থা দেখছেন তো, এই অবস্থায় নিমন্ত্রণ রাখতে আমি অভ্যস্ত নই। কিন্তু সন্ধ্যার পরে এখানে একলা বসে থাকতে আপনার ভালো লাগবে? আপনি যদি আমার একটি অনুরোধ রক্ষা করেন, তাহলে আজকের সন্ধেটা আমি একলা বসে অনায়াসেই কাটিয়ে দিতে পারবো। বলুন, কি অনুরোধ? আপনার সেই বিলাতি বর্মটি যদি দয়া করে আজ আমার এখানে পাঠিয়ে দেন, তাহলে একলা থাকতে আমার কোনো কষ্ট হবে না। মহেন্দ্রবাবু অত্যন্ত বিস্মিতভাবে বললেন, সে বর্মটা নিয়ে আপনি কি করবেন? সেই বর্ম আর শিরস্ত্রাণের কলকবজাগুলো আমি ভালো করে পরীক্ষা করে দেখতে চাই। ভারতবর্ষের অনেক রকম প্রাচীন বর্ম পরীক্ষা করে দেখেছি, কিন্তু বিলেতি বর্ম পরীক্ষা করবার সুযোগ আজ পর্যন্ত আমি পাইনি। নতুন কিছু পেলেই তাকে নেড়ে চেড়ে দেখবার জন্য আমার মনে জেগে ওঠে আগ্রহ। আপনি কি আমার এই অনুরোধটা রক্ষা করতে পারবেন? মহেন্দ্রবাবু বললেন, কেন পারবো না, নিশ্চয়ই পারবো। আজ বৈকালেই বর্মটি আপনার কাছে পাঠিয়ে দেব। ধন্যবাদ, ধন্যবাদ। আমি ধন্যবাদের ভিখারি নই জয়ন্তবাবু, আপনারা তুষ্ট হলেই আমি হব আনন্দিত। তাহলে সুন্দরবাবু, মানিকবাবু, অন্তত আপনারা আজ সন্ধ্যার পর আমার দিনধামে পদার্পণ করতে রাজি আছেন তো? সুন্দরবাবু বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই। তবে গেল মাসেই ডিসপেপসিয়া রোগ থেকে কোনো রকমে আমি আত্মরক্ষা করেছি। ভোজ্য দ্রব্যের তালিকাটা বেশি দীর্ঘ না হলেই বাধিত হব। মহেন্দ্রবাবু হো হো করে হেসে বললেন, এই পল্লীগ্রামে দীর্ঘ তালিকার কথা ভেবে আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ছোটখাটো ভাজাভুজির কথা ছেড়ে দিন, তার ওপরে আমি আয়োজন করেছি যৎ সামান্য। এই 2খানা অমলেট, 2খানা মাছের ফ্রাই, 2খানা ফাউল কাটলেট আর ফাউল রোস্ট, 2-4খানা লুচি আর যৎ কিঞ্চিত পোলাওয়ের আয়োজন করেছি। আশা করি তাতে আপনার আপত্তি হবে না। সুন্দরবাবু গদ গদ কণ্ঠে বললেন, ফাউলে আমার কোনো আপত্তিই নেই। ডাক্তার আমাকে রোজই ফাউল খেতে বলেছেন। ফাউল নাকি পেটে পড়লেই হজম হয়ে যায়। মানিক সুন্দরবাবুর দিকে চেয়ে মুখ টিপে টিপে হাসতে লাগলো। সুন্দরবাবুর ভয় হলো পাছে সে আবার কোনো বেফাস কথা বলে ফেলে, কিন্তু মানিক এ যাত্রা তাকে মুক্তি দিলেন। বাক্যবাণের দ্বারা আঘাত করবার কোনোই চেষ্টা করল না। মহেন্দ্রবাবুর নিমন্ত্রণ রক্ষা করে সুন্দরবাবুর সঙ্গে মানিক যখন বাসায় ফিরে এলো, রাত তখন 12টা বেজে গেছে। কিন্তু দোতলায় উঠে জয়ন্তের পাত্তা পাওয়া গেল না, তার শয্যা শূন্য। সুন্দরবাবু 2 ভুরু কুঞ্চিত করে বললেন, এর মানে কি? মানিক জানতো জয়ন্তের অভ্যাস, সে কখন কি করে কাক পক্ষীও টের পায় না।
বিনা কারণে জয়ন্ত অদৃশ্য হয়নি নিশ্চয়ই। অতএব সে নিশ্চিতভাবেই বললে, জয়ন্ত বোধহয় একটু বেড়াতে গিয়েছে, আসুন আমরা শুয়ে পড়ি। সুন্দরবাবুর চক্ষু তখন ঘুমে জড়িয়ে এসেছিল। 4খানা অমলেট, 8খানা মাছের ফ্রাই, গোটা 10-12 চপ কাটলেট, 2টো ফাউল রোস্ট, 16খানা লুচি আর 1 থালা পোলাও খাওয়ার পর কোনো মানুষই বেশিক্ষণ জেগে থাকতে পারে না। অতএব তিনি আর বাক্য ব্যয় না করে জামাকাপড় বদলে শয্যায় গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। গভীর রাতে হঠাৎ সুন্দরবাবুর ঘুম ভেঙে গেল। ধড়মড় করে বিছানার ওপর উঠে বসে তিনি শুনলেন তার ঘরের দরজার বাহির থেকে কে যেন ঘন ঘন কঠিন আঘাত করছেন, যেন ঠোকাঠুকি হচ্ছে কাঠে লোহায়। অত্যন্ত বিরক্ত হয়ে নিদ্রা জড়িত চোখে আলো জেলে দরজা খুলে দিয়েই তিনি বিকট স্বরে আর্তনাদ করে উঠলেন। ভীষণ ভারী লৌহময় পা ফেলে ভেতরে এসে ঢুকল ভয়াবহ এক মূর্তি। বিস্ময় এবং ভয়ে রুদ্ধ বাক হয়ে সুন্দরবাবু পায়ে পায়ে যত পিছিয়ে আসেন, মূর্তি ততই এগিয়ে আসে তার দিকে। অবশেষে সুন্দরবাবু মহা চিৎকার করে ডাকতে বাধ্য হলেন, মানিক, মানিক, মানিক! কিন্তু ইতিমধ্যেই মানিকের ঘুম ভেঙে গিয়েছিল। সেও পাশের ঘর থেকে বেরিয়ে ছুটে এসে বললে, কি হয়েছে সুন্দরবাবু, ব্যাপার কি? আতঙ্কগ্রস্ত কণ্ঠে সুন্দরবাবু হাত তুলে অঙ্গুলি নির্দেশ করে বললেন, চেয়ে দেখো মানিক, চেয়ে দেখো, মহেন্দ্রবাবুর সেই বর্মটা জ্যান্ত হয়ে উঠেছে। এ আমরা কোন দেশে এলুম রে বাবা, এখানে সবই অলৌকিক। জীবন্ত বর্ম তার শিরস্ত্রাণটা খুলে ফেলল এবং তারপরেই আত্মপ্রকাশ করল জয়ন্তের সুপরিচিত মুখ। সুন্দরবাবু হতভম্বের মতো বলল, তুমি জয়ন্ত? হ্যাঁ সুন্দরবাবু, মৃত বর্মের ভেতর আমি হচ্ছি জ্যান্ত জয়ন্ত। এখনো আর কোনো সন্দেহ আছে নাকি? এই বলে জয়ন্ত একে একে বর্মের অন্যান্য অংশগুলো নিজের দেহের ওপর থেকে খুলে ফেলতে লাগলো। মানিক এতক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল জয়ন্তের দিকে। এখন 2 পা এগিয়ে এসে বললে, জয়, এ আবার কি ব্যাপার? তোমার এ কি অদ্ভুত শখ? এই নিশুতি রাতে ওই সেকেলে ভারী বর্মটা পরে তুমি কোথায় বেড়াতে গিয়েছিলে? জয়ন্ত একখানা চেয়ারের ওপর বসে পড়ল। ডাকাতে কালীর ভাঙা মন্দিরে। আবার তুমি সেখানে গিয়েছিলে? হ্যাঁ মানিক। কিন্তু কেন? আজ যে মঙ্গলবারের রাত্রি, আজ নাকি ডাকাতে কালী জাগ্রত হন, এই কথা ভুলে গিয়েছো? মানিক ক্রুদ্ধ কণ্ঠে বললে, ওই বিপজ্জনক জায়গায় বারবার কেন তুমি একলা যাতায়াত করছো? এরকম দুঃসাহস অত্যন্ত অন্যায়। জয়ন্ত বললে, মানিক, তুমি নিশ্চিন্ত হও, আমার দুঃসাহসের মধ্যে সুযুক্তির অভাব নেই। এই সেকেলে বর্মটা একালেও দুর্ভেদ্য। তার ওপরে আমি আধুনিক আগ্নেয়াস্ত্রের সাহায্য নিতেও ভুলিনি। অনেক ভেবে চিন্তেই আজ আবার আমি মন্দিরের দিকে গিয়েছিলাম। সুন্দরবাবু 2 চক্ষু বিস্ফারিত করে বললেন, বলো কি হে? ওই ভারী বর্মটা পরে হাঁটতে হাঁটতে তোমার জিভ বেরিয়ে পড়েনি? না, জিভ আমার মুখের ভিতরেই ছিল। যে বর্মটা পরে মানুষ একদিন যুদ্ধযাত্রা করতে পেরেছে, সেটা পরে আজ আমি বা মন্দিরে যাত্রা করতে পারবো না কেন? আমিও কি মানুষ নই? সেখানে গিয়ে আজও নতুন কিছু দেখতে পেয়েছো নাকি? তা পেয়েছি বই কি। মানিক আগ্রহ ভরে বললে, আজ আবার কি দেখেছো জয়ন্ত? জয়ন্ত বলতে লাগলো, গোড়া থেকেই সব শোনো। বর্মটি আমি কোনো বাজে খেয়ালের বশবর্তী হয়ে মহেন্দ্রবাবুর কাছ থেকে চেয়ে নিইনি। আমার উদ্দেশ্য প্রথম থেকেই স্থির হয়েছিল। তোমরা চলে যাওয়ার পর আমি বেশ খানিকক্ষণ ওইখানেই বসে অপেক্ষা করলুম। তারপর বর্মটিকে পরে যখন বাড়ির বাইরে গিয়ে দাঁড়ালুম, আকাশপথ থেকে অদৃশ্য হয়েছে তৃতীয়ার ক্ষীণ চন্দ্রকলা। কিন্তু চাঁদ অস্ত গেলেও শনিবারের রাত্রির মতো আজকের পৃথিবীও তেমন অন্ধকারের নিবিড়তায় আচ্ছন্ন হয়ে ছিল না। কিন্তু মন্দিরের কাজটা আজকেও তেমনি পৃথিবী ছাড়া একটা অভিশপ্ত স্থানের মতো দেখাচ্ছিল। আমি ধীরে ধীরে মন্দিরের প্রধান পথটার ওপর গিয়ে দাঁড়ালুম। আগে থেকেই স্থির করে রেখেছিলুম,
আজ এই বিপজ্জনক পথ দিয়েই মন্দিরের ভেতর প্রবেশ করবার চেষ্টা করব। যে কোনো মুহূর্তে যে কোনো বিপদের জন্য প্রস্তুত হয়ে রিভলভারটাকে আমি বাগিয়ে ধরলুম। বলা বাহুল্য, আমার আপাত মস্তক বর্ম ঢাকা থাকলেও আমার দৃষ্টিপথ ছিল সম্পূর্ণ মুক্ত। সমস্তই আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলুম। অবশ্য ওই অন্ধকারে যতখানি স্পষ্ট দেখা সম্ভবপর। তারপর সেই সাংঘাতিক জায়গাটার কাছে এসে পড়লুম, যেখানে বারবার মানুষের প্রাণবায়ু দেহত্যাগ করে পালিয়ে গিয়েছে চিরনিদ্রার দেশে। চারদিক স্তব্ধ, এমনকি বাতাসও যেন হঠাৎ ঘুমিয়ে পড়ে গাছগুলোকে একেবারে নিঃসার করে দিল। ঠক করে একটা শব্দ হলো আমার বর্মের ওপরে, বাম দিকে। যদিও আমি কিছুই অনুভব করতে পারলুম না, তবু সেই শব্দ শুনে আমার বুঝতে দেরি লাগলো না যে কোনো একটা জিনিস এসে আঘাত করেছে আমার বর্মকে। পর মুহূর্তেই অটোমেটিক রিভলভার থেকে গুলির পর গুলি ছুটতে ছুটতে তাড়াতাড়ি গিয়ে ঢুকলুম অরণ্যের সেই নির্দিষ্ট জোপের ভেতরে, যেখানে দেখেছিলুম ফাঁপা লাঠির দাগ এবং পদচিহ্ন। টর্চের আলো জ্বেলেও আজও কাউকে দেখতে পেলুম না। বনের ভেতরে শুনলুম খালি অতি দ্রুত পদধ্বনি। পায়ের শব্দের দিকে আরো গোটা কয়েক গুলি নিক্ষেপ করে আবার পথের ওপর এসে দাঁড়ালুম। তারপর পথের দিকে আলোকপাত করে খুঁজে পেলুম একটি তুচ্ছ জিনিস। সেই জিনিসটি কুড়িয়ে নিয়ে আমি বাসায় ফিরে এসেছি। সুন্দরবাবু জিজ্ঞেস করলেন, সে জিনিসটি কি জয়ন্ত? সেটিকে 2 আঙুলে ধরে জয়ন্ত নিজের হাতখানা সুন্দরবাবুর দিকে বাড়িয়ে দিল। ওটা তো দেখছি খুব সরু লিকলিকে একগাছা কাঠি। হ্যাঁ, কাঠি বটে। সুন্দরবাবু ফস করে হাতটা বাড়িয়ে কাঠিটা ধরতে গেলেন। জয়ন্ত চট করে নিজের হাতখানা টেনে এনে বললেন, সাবধান সুন্দরবাবু, এই কাঠিটা হচ্ছে কেউটো সাপের মতো বিষাক্ত। সুন্দরবাবু ভুঁড়ি দুলিয়ে পিছন দিকে একটি লম্ফ ত্যাগ করে বললেন, বলো কি হে? হ্যাঁ সুন্দরবাবু, এটি সাধারণ কাঠি নয়। শনি আর মঙ্গলবারের রাত্রে এখানে 3 জন লোকের মৃত্যু হয়েছে এই রকম মারাত্মক কাঠির আঘাতেই। সুন্দরবাবু বললেন, কাঠি দিয়ে নরহত্যা? বাবা, এমন বেয়ারা কথা তো কখনো শুনিনি। এটাকে কাঠি বা বলছি কেন? এ হচ্ছে কাঠের তৈরি বিষাক্ত শলাকা ছাড়া আর কিছুই নয়। এর ওপরে খানিকটা টিনের পাতও আছে। আমি মেপে দেখেছি, লম্বায় এটি 9 ইঞ্চি আর বের হচ্ছে 1 ইঞ্চির 10 ভাগের 1 ভাগ মাত্র। প্রচ্ছন্ন হত্যাকারী এই শলাকা নিক্ষেপ করে আজ আমাকেও দুনিয়া থেকে সরাবার চেষ্টা করেছিল, কিন্তু আমার বর্ম ব্যর্থ করে দিয়েছে তার সে চেষ্টাকে। আজ আমার ওপরে যে আক্রমণ হবে এটা আমি জানতুম, তাই ঘটনাস্থলে গিয়েছিলুম এই লৌহ বর্ম পরিধান করে। সুন্দরবাবু বললেন, যাক, রহস্যের একদিকটা পরিষ্কার হলো। তাহলে বোঝা যাচ্ছে এখানে শনি মঙ্গলবারের যে কাণ্ডগুলো হয়েছে তার মধ্যে অলৌকিক কিচ্ছু নেই। তবু অনেকগুলো জিজ্ঞাসার কোনোই জবাব পাওয়া যাচ্ছে না। ধরো, প্রথম জিজ্ঞাসা হচ্ছে, কেবল শনি আর মঙ্গলবারেই অপরাধী এখানে নরহত্যা করে কেন? জয়ন্ত বললে, অপরাধী যে অন্য অন্য বারেও মানুষ মারতে চায় সে প্রমাণ তো আমরা পেয়েছি। ভুলে যাচ্ছেন কেন? আমার মাথার ওপরে বড় মন্দিরের ছাত্রাকে ফেলে অপরাধী যেদিন আমাকে বধ করতে চেয়েছিল সেই দিনটা ছিল রবিবার। তা তো বটে, মনে পড়ছে, কিন্তু আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর কোথায়? এই সব হত্যার উদ্দেশ্য কি? অপরাধীকে গ্রেপ্তার করলেই উদ্দেশ্য আবিষ্কার করতে বিলম্ব হবে না। তাহলে তৃতীয় প্রশ্ন করছি, অপরাধী কে? সে তো এখনো অগাধ জলের মকরের মতো অতলে ডুবে আছে। জয়ন্ত উঠে দাঁড়িয়ে বলল, অপরাধী যে কে সে বিষয়ে আমি খানিকটা আন্দাজ করতে পেরেছি। আমার অনুমান সত্য কিনা কাল সকালেই তা জানতে পারা যাবে। আপাতত চলুন, নিদ্রা দেবীর আরাধনার সময় উত্তীর্ণ হয়ে যাচ্ছে। অষ্টম পরিচ্ছদ, সুমপিট্টার। পরের দিন খুব ভোরের বেলায় ঘুম থেকে জেগে উঠেই সুন্দরবাবু দেখলেন সাজ পোশাক পরে ঘরের ভেতর দাঁড়িয়ে রয়েছে জয়ন্ত এবং মানিক। জয়ন্ত বললে, আরে মশাই, আপনাকে ডেকে ডেকে আমাদের গলা যে ভেঙে গেল, কিন্তু আপনার নাক ডাকা যে বন্ধই হতে চায় না কিছুতেই। মানিক বললে, তুমি ভুল বলছো জয়ন্ত,
আমাদের গলা সুন্দরবাবুকে ডাকছিল, কিংবা সুন্দরবাবু নাক ডাকছিল আমাদের, সেইটাই আগে স্থির হোক। ও ধন্যী সুন্দরবাবু, হিপোপটেমাসের নাকও বোধহয় এমন উচ্চস্বরে ডাকতে পারে না। সুন্দরবাবু ঘাড় নাড়তে নাড়তে বললেন, মানিক, সকালবেলাতেই তুমি একটা অপয়া জানোয়ারের সঙ্গে আমার তুলনা করছো। কখনো নয়। হিপোপটেমাস যে একটা অপয়া জীব, আগে সেইটে আপনি প্রমাণ করুন। সুন্দরবাবু শয্যা ত্যাগ করে বললেন, প্রমাণ আমি কিছুই করতে চাই না। আমার ইচ্ছা দয়া করে তুমি স্তব্ধ হও। জয়ন্ত বললে, এখন এসব বাজে কথা আমার আর ভালো লাগছে না। সুন্দরবাবু, আপনি চটপট হাত মুখ ধুয়ে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হন। কেন? কিসের জন্য এত তাড়াতাড়ি? এখান থেকে কলকাতার প্রথম ট্রেন ছাড়ে বেলা 8টার সময়। তাতে তোমারই বা কি আর আমারই বা কি? আমরা সরকারের চাকর নই, আমাদের হয়তো কিছু যায় আসে না, কিন্তু তাড়াতাড়ি না বেরিয়ে করতে পারলে হয়তো আপনাকে অনুতাপ করতে হবে। মানে, কলকাতার প্রথম ট্রেন যখন ছাড়বে তখন স্টেশনে হাজির থাকা দরকার। তোমার এই কথাটাও যেন কেমন হেয়ালির মতো শুনতে হলো না? জয়ন্ত কিঞ্চিত বিরক্তির সঙ্গে বললেন, সুন্দরবাবু, প্রত্যেক কথায় আমি আর এত জবাবদিহি করতে পারবো না। কালকেই আপনাকে বলেছি, আমি যা অনুমান করছি তা সত্য কিনা আজ পরীক্ষা করে দেখব। আমি আর মানিক এখন আগেই স্টেশনের দিকে চললুম, কারণ যথেষ্ট দেরি হয়ে গেছে। ইচ্ছা করেন তো আপনি পরে স্টেশনে গিয়ে আমাদের সঙ্গে যোগ দিতে পারেন। যদি যান তো দয়া করে সঙ্গে 2 জন চৌকিদার নিয়ে যেতে ভুলবেন না। হতভম্ব সুন্দরবাবু বোকার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন। জয়ন্ত ও মানিক দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে গেল। সুন্দরবাবু আপন মনেই বলে উঠল, 2 জন চৌকিদার নিয়ে যেতে বলল কেন? জয়ন্ত কি তাহলে রহস্যভেদ করতে পেরেছে? স্টেশনে গিয়ে কি কারুকে গ্রেপ্তার করতে হবে? না, কিছুই বোঝা যাচ্ছে না। জয়ন্ত ছোকরা পেটের কথা মোটেই ভাঙতে চায় না, ওই হচ্ছে তার একটা মস্ত দোষ। বেলায় উঠে কোথায় 2-3 পেয়ালা চা আর জল খাবার খাবো? না, ছোট এখন ঘোড়ার মতো স্টেশনের দিকে। আবার ডবল চৌকিদার কেন রে বাবা? হঠাৎ চৌকিদার দরকার হলো কেন? জয়ন্ত ও মানিক স্টেশনের ভেতর গিয়ে ঢুকতে না ঢুকতেই ট্রেন এসে হাজির হলো সশব্দে। মানিক কৌতূহলী কণ্ঠে বলল, জয়ন্ত, এখনো তুমি আমাকে কিছুই বলনি। ব্যাপারখানা কি? কেন আমরা এত তাড়াতাড়ি স্টেশনে এলুম? জয়ন্ত বললে, মানিক, তুমিও সুন্দরবাবুর ভূমিকায় অভিনয় করবার চেষ্টা করো না। ট্রেনের ওই দিকে ছুটে যাও, আমি যাচ্ছি এই দিকে। তারপর আমরা এখানে দেখতে এসেছি মহেন্দ্রবাবুর ড্রাইভার কলকাতার দিকে যাওয়ার চেষ্টা করে কিনা, অর্থাৎ সে এখান থেকে পালাতে চায় কিনা। 2 জনে দ্রুত পদে দুদিকে ধাবমান হওয়ার উপক্রম করলে, কিন্তু তার পর মুহূর্তে 2 জনেই দেখতে পেলে যার অন্বেষণে তারা এখানে এসেছে, মহেন্দ্রবাবুর সেই ড্রাইভারটি টিকিট ঘর থেকে বেরিয়ে তাদের সামনে এসে আবির্ভূত হলো। জয়ন্ত সানন্দে চুপি চুপি বললে, মানিক, আমার অনুমানই সত্য। আমি কালকেই আন্দাজ করতে পেরেছিলুম ওই লোকটা আজ এখান থেকে সরে পড়বার চেষ্টা করবে। ওই দেখো, ওই লোকটাও আমাদের দেখতে পেয়েছে। লক্ষ্য করছো কি ওর মুখের ভাবটা কিরকম ম্লান হয়ে গেল? চলো এখন আমরা ওর দিকেই অগ্রসর হই। ও লোকটা বর্নিওর বাসিন্দা বটে, কিন্তু এখানে এসে বাংলা শিখেছে, সুতরাং ওর সঙ্গে কথা কইতে কোনো অসুবিধা হবে না। সুন্দরবাবু না আসা পর্যন্ত বাজে কথায় ওকে আটকে রাখতে হবে। জয়ন্ত ও মানিক সেই লোকটার কাছে তাড়াতাড়ি এগিয়ে গেল। জয়ন্ত বললে, তুমি মহেন্দ্রবাবুর ড্রাইভার না? সে বলল, হ্যাঁ হুজুর। তোমার নাম তো আলী? হ্যাঁ হুজুর। তুমি এত সকালে স্টেশনে এসেছো যে? আমাকে কলকাতায় যেতে হবে। কলকাতায় কেন? সেখানে আমার জরুরি কাজ আছে। মহেন্দ্রবাবুর কাজ নয়, তোমার কাজ? হ্যাঁ হুজুর, আমারই কাজ। তুমি চলে গেলে মহেন্দ্রবাবুর কোনো অসুবিধা হবে না? তার কি আরো ড্রাইভার আছে? না হুজুর। তবে আমি বাবুজির কাছ থেকে ছুটি নিয়ে এসেছি। ঠিক সেই সময় শোনা গেল ট্রেন ছাড়বার ঘণ্টার ধ্বনি। আলী
তাড়াতাড়ি স্টেশনের দিকে অগ্রসর হলো, কিন্তু জয়ন্ত আরো তাড়াতাড়ি এগিয়ে তার পথ রোধ করে দাঁড়িয়ে বলল, শোনো আলী। আলী জয়ন্তকে সম্মুখ থেকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলল, হুজুর, এখন আর কিচ্ছু শোনার সময় নেই, গাড়ি এক্ষুনি ছেড়ে দেবে। বেশ, তো তুমি পরের গাড়িতে যেও না, তোমার সঙ্গে আমার আরও কিছু কথা আছে। আমার আর কোনো কথা শোনার সময় নেই হুজুর, পরের গাড়িতে গেলে আমার চলবে না। আলীর চোখে মুখে ফুটে উঠল বিদ্রোহের ভাব। জয়ন্ত এইটাই আশা করছিল। সে কঠিন কণ্ঠে বলল, আলী, তোমাকে পরের গাড়িতেই যেতে হবে, আগে তুমি আমার কথা শোনো। আলী ক্রোধরুদ্ধ কণ্ঠে বললে, বাবুজি, কি আমাকে জোর করে ধরে রাখতে চান? যদি বলি তাই চাই। হঠাৎ আলীর দেহ হয়ে উঠল সোজা। সঙ্গে সঙ্গেই দুই হস্ত মুষ্টিবদ্ধ করে জয়ন্তের দিকে এগিয়ে গেল তীব্র বেগে। জয়ন্ত অসতর্ক ছিল না, কিন্তু সে কোনো রকম ব্যস্ততাই দেখালে না। অত্যন্ত শান্ত ও সহজভাবেই আলীর মুষ্টিবদ্ধ দু হাতখানা নিজের মুষ্টির মধ্যে গ্রহণ করে বলল, বাপু, এইবারে পারো তো তুমি আমার হাত এড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে আলীর হাতের মণিবন্ধনের ওপরে জয়ন্তের হাতের চাপ লোহার মতো কঠিন হয়ে উঠল। আমাদের এই জয়ন্তের সঙ্গে আগে যাদের পরিচয় আছে তারাই জানেন তার আনুমানিক শক্তির কথা। তার হাতের টানে লোহার গড়াদও বেঁকে যায়, সীসার দণ্ডের মতো। সুতরাং আলীর অবস্থা যে কিরকম হলো তা বিশেষ করে উল্লেখ করার দরকার নেই। আলী বিকৃত মুখে আর্তস্বরে বলল, হুজুর, ছেড়ে দিন। ছেড়ে দিলে তুমি পালানোর চেষ্টা করবে, আমি তোমাকে ছেড়ে দেব না। কেন? আপনি আমাকে ধরে রাখবার চেষ্টা করছেন কেন হুজুর? তোমাকে কতগুলো কথা জিজ্ঞেস করতে চাই। গাড়ি তখন স্টেশন ছেড়ে চলে যাচ্ছে ধীরে ধীরে। আলী হতাশভাবে বললে, গাড়ি ছেড়ে দিল। বলুন, আপনি কি জানতে চান? রতনপুর এসে ব্লো পাইপ ব্যবহার করছো কেন? আলী চোখে মুখে বিস্ময়ের ভাব ফুটিয়ে তুলে বলল, কি বললেন হুজুর? আমি ব্লো পাইপের কথা বলছি। সে আবার কি? ও, তুমি বুঝি ব্লো পাইপের নাম শোনোনি? আচ্ছা, তুমি তো বর্নিয়র লোক, সুম্পির টানের নাম শুনেছ তো? সুম্পির টান? আলী, আমার সঙ্গে ন্যাকামি করো না। বর্নিয়তে আমরাও গিয়েছি, সেখানে সুম্পির টানের নাম জানে না এমন লোক কেউ আছে কি? হুজুর, কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। বেশ, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। সুম্পির টান হচ্ছে সুদীর্ঘ লাঠির মতো একটা জিনিস, যার ভেতরটা হচ্ছে ফাঁপা। তার এক মুখে থাকে অনেক সময় বর্ষা ফলক। তাকে তখন অনায়াসেই বর্ষার মতো ব্যবহার করা চলে, কিন্তু তার ভিতরে থাকে সাগু কাঠে তৈরি 9-10 ইঞ্চি সূক্ষ্ম শলাকা, আর সেই শলাকায় মাখানো থাকে ইপো, গাছের তীব্র বিষ। তার যে মুখে বর্ষার ফলক নেই, সেই মুখে মুখ দিয়ে সজোরে ফুঁ দিলে ভিতরকার শলাকাটা তীর বেগে বহু দূরে ছুটে গিয়ে লক্ষ্য ভেদ করে। তারপর কোনো জীবজন্তুর দেহে গিয়ে সেই শলাকা যখন বিদ্ধ হয়, তখন তার জীবনের কোনো আশাই আর থাকে না। কেমন, এইবারে সুম্পির টান কাকে বলে বুঝতে পেরেছ কি? আলী কোনো উত্তর না দিয়ে দাঁড়িয়ে রইল নত দৃষ্টিতে। জয়ন্ত বললে, আলী, তুমি আমাকে ফাঁকি দেবার চেষ্টা করো না। আমি বেশ জানি তুমি এই বিষাক্ত শলাকা ছুঁড়ে 3 জন মানুষকে হত্যা করেছ। তারপর তুমি কালী মন্দিরের পর ছাদ কোনো রকমে ফেলে দিয়ে আমাকেও জমালয়ে পাঠানোর চেষ্টা করেছিলে। কেবল তাই নয়, তারপর তুমি আমাকে লক্ষ্য করে শলাকা ত্যাগও করেছিলে। কিন্তু আমি আন্দাজে প্রস্তুত হয়েছিলাম। সাগু কাঠে সেই শলাকা আমার বর্মের ওপর ইপো গাছের বিষ ছড়িয়ে ব্যর্থ হয়ে গিয়েছে। আর তার আগেও গেল অমাবস্যার রাতে মন্দিরের চাতালে দেখেছিলুম তোমার আর এক অপার্থিব মূর্তি। মূর্খ, আমি অত সহজে ভোলবার ছেলে? আমি বেশ বুঝতে পেরেছি। সে রাতে তুমি মুখে পড়েছিলে একটি অতি কদর্য মুখোশ। কেমন, আমি ঠিক বলছি কি না? আলী হঠাৎ
মাটির ওপর হাঁটু গেড়ে বসে পড়ে কাতর স্বরে বললে, হুজুর, আপনি যখন সব জানেন তখন আমাকে আর এত জিজ্ঞাসা করছেন কেন? জয়ন্ত বললে, সব কথা হয়তো আমি এখনো জানতে পারিনি, তাই তোমাকে গোটা কয়েক প্রশ্ন করতে চাই। মিথ্যে উত্তর দিও না, কারণ মিথ্যে উত্তরে আমি ভুলবো না। আলী বলল, হুজুর, আমার মিথ্যে বলবার ইচ্ছে নেই, আপনি যা করতে চান করুন। কেন তুমি এখানে নরহত্যা করো সে কথাও কি বলতে হবে? আপনি কি এখনো বুঝতে পারেননি? খানিক খানিক বুঝতে পেরেছি বই কি, কিন্তু এই সব নরহত্যার ফলে তোমার কি লাভ? বিশ্বাস করুন, আমার কোনো লাভ নেই। আচ্ছা, আমি তোমার কথায় বিশ্বাস করছি, কিন্তু তুমি অপরাধ স্বীকার করছো তো? অস্বীকার করবার তো কোনো উপায় নেই হুজুর। এমন সময় দেখা গেল দুজনের বদলে 4 জন চৌকিদার সঙ্গে করে সুন্দরবাবু তার বিপুল ভুঁড়ি নিয়ে হাঁসফাঁস করতে করতে স্টেশনের ভেতর প্রবেশ করছেন অতি দ্রুত পদে। জয়ন্ত ও মানিকের সঙ্গে আলীকে দেখেও সুন্দরবাবু প্রথমটা কিছু বুঝতে পারলেন না। বললেন, ট্রেন তো ছেড়ে দিয়েছে দেখছি, তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেরেন্ডা বাজছো কেন? জয়ন্ত বললে, আলীর সঙ্গে একটু গল্প টল্প করছি। বটে, এখন আমাকে কি করতে বলো? আপনিও আলীর সঙ্গে একটু আলাপ টালাপ করুন না। এই জন্যেই কি আমাকে এখানে আসতে বলেছ? ঠিক তাই। এটা কোনো দেশি ঠাট্টা? মোটেই ঠাট্টা নয়। সুন্দরবাবু কটমট করে তাকালেন জয়ন্তর মুখের পানে। জয়ন্ত হেসে ফেলে বলল, সুন্দরবাবু, আমরা আলীর সঙ্গে দেখা করার জন্যই স্টেশনে এসেছি। সুন্দরবাবু সচমকে বললেন, মানে? আলীকে জিজ্ঞেস করলেই আপনি শনি মঙ্গলের গুপ্ত কাহিনী শুনতে পাবেন। হ্যাঁ আলী, এ কথা সত্য? আলী হেঁট মুখে চুপ করে রইল। জয়ন্ত বলল, চলুন আলীকে নিয়ে আমরা মহেন্দ্রবাবুর কাছে যাই, তার কাহিনীটা মহেন্দ্রবাবুকেও শোনানো দরকার। আলী সংকুচিতভাবে বললেন, বাবুজির কাছে কি আমাকে না নিয়ে গেলেই নয়? না, তোমার কীর্তির কথা শুনে তোমার মনিব কি বলেন সেটাও আমাদের জানা দরকার। নবম পরিচ্ছদ, শেষ দৃশ্য। জয়ন্ত ও সুন্দরবাবু প্রভৃতি যখন মহেন্দ্রবাবুর বাড়ির বাগানের ভেতর প্রবেশ করল, তিনি তখন স্বহস্তে করছিলেন ফুল গাছের সেবা। জয়ন্তের পানে তাকিয়ে মহেন্দ্রবাবু সহাস্যে বললেন, এ কি, মেঘনা চাইতে জল? আপনি এসেছেন অনাহূত অতিথির মতো। তারপরেই দলের আর সবাইকে দেখে তার মুখে ফুটে উঠল অধিকতর বিস্ময়ের রেখা। জয়ন্ত বললে, আলীকে দেখে অবাক হয়ে গেলেন বুঝি? তা একটু হয়েছি বই কি। কেন? আমার কাছে ছুটি নিয়ে আলী আজ সকালের গাড়িতেই কলকাতায় যাবে বলেছিল। আলীর আজ কলকাতায় যাওয়া হলো না। ও তাই নাকি? আলী বোধহয় এ জীবনে আর কখনো কলকাতা যাওয়ার সুযোগ পাবে না। কেমন করে জানলেন? আলীর কাহিনী শুনলে আপনিও ওই কথাই বলবেন। মহেন্দ্রবাবু একবার আলীর মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করলেন। আলীর মুখে ভাবান্তর নেই। জয়ন্ত বললে, আলী, এইবার তোমার কাহিনী আমরা সবাই মিলে আর একবার শুনব। মহেন্দ্রবাবু হাসতে হাসতে বললেন, তাহলে আলীরও এমন কাহিনী আছে যা আমি জানি না? বেশ বেশ, আমি শুনতে রাজি, কিন্তু আপনাদের একটু অপেক্ষা করতে হবে। দেখছেন আমার হাতে লেগে আছে মাটি আর কাদা। বাড়ির ভিতর গিয়ে আগে হাত দুটো ধুয়ে ভদ্রলোক হয়ে আসি, কি বলেন? মহেন্দ্রবাবু প্রস্থান করবার উপক্রম করলেন। জয়ন্ত তার সম্মুখে গিয়ে দাঁড়িয়ে বললেন, হাত ধোবার জন্য অত ব্যস্ত হবেন না মহেন্দ্রবাবু। মহেন্দ্রবাবু ভুরু কুঁচকে বললেন, এই কথা কেন বলছেন? এখন হাত ধুয়ে সময় নষ্ট করলে চলবে না, কারণ আলীর কাহিনী শোনবার আগে আপনাকে আমার কাহিনীও শুনতে হবে। ও, আপনারও কাহিনী আছে বুঝি? বেশ, হাত ধুয়ে এসে তাও শুনবো। মানে হাত না ধুয়েই আপনাকে আমার কাহিনী শুনতে হবে? এ যে অভদ্র আবদার। এখন ভদ্রতা করতে গেলে পরে পস্তাতে হবে। কি বলছেন? এখন বাড়ির ভেতরে হাত ধুতে গেলে আপনাকে আর খুঁজে পাবো না। আমি কি কর্পূর উবে যাব? জয়ন্ত রুক্ষ স্বরে বললে, আপনার সঙ্গে আর কথা কাটাকাটি করতে পারবো না। ওইখানে চুপ করে দাঁড়িয়ে থেকে আমার কথা শুনুন। আচম্বিতে পিছনে একটা গোলমাল উঠল। পাক
পাকড়ো পাকড়ো, আসামি ভাগতা হ্যায়। জয়ন্ত চমকে পিছন ফিরে দেখলো বাগানের ফাটক দিয়ে আলী দৌড় মেরেছে হরিণের মতো, এবং তার পেছনে পেছনে ছুটেছে চৌকিদাররা, মানিক এবং সুন্দরবাবু। তারপরেই সে মুখ ফিরিয়ে দেখলে মহেন্দ্রবাবুও বেগে ধাবিত হয়েছে নিজের বাড়ির দিকে। জয়ন্ত তার পশ্চাৎ অনুসরণ করতে দেরি করলে না। মহেন্দ্রবাবু বাড়ির ভেতরে ঢুকে পড়লেন, পেছনে পেছনে জয়ন্ত। মহেন্দ্রবাবু দোতলায় উঠে একখানা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন সশব্দে। বদ্ধ দ্বারের উপরে গিয়ে জয়ন্ত মারল এক প্রচণ্ড ধাক্কা। 1, 2, 3 ধাক্কার পর দড়াম করে খুলে গেল দরজা। ঘরের ঠিক মাঝখানে একটা সোফার ওপর বসে মহেন্দ্রবাবু হাসছেন, শিশুর মতো সরল হাসি। জয়ন্ত তার সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, মহেন্দ্রবাবু, অতঃপর? অতঃপর কি? অতঃপর ধরা দেবেন না আরো কিছু কারদানি দেখাবেন? মহেন্দ্রবাবু নীরবে হাসতে লাগলেন। ও হাসি দেখে আমি আর ভুলব না। কি করবেন? আপনাকে গ্রেপ্তার? পারবেন? গ্রেপ্তার তো করেছি। না, এখনো পালাবার আশা রাখেন? রাখি বই কি। বটে? হ্যাঁ, ওই দেখুন। মহেন্দ্রবাবু মেঝের দিকে অঙ্গুলি নির্দেশ করলেন। জয়ন্ত হেঁট হয়ে দেখলে সেখানে পড়ে আছে একটা খালি শিশি। আপনি বিষ খেয়েছেন? ঠিক। মহেন্দ্রবাবু দু চোখ মুদে সোফার পরে এলিয়ে পড়লেন। মহেন্দ্রবাবু, মহেন্দ্রবাবু! ক্ষীণ কণ্ঠে ক্ষীণতর হাস্য করে মহেন্দ্রবাবু বললেন, তোমরা আমাকে ধরতে পারবে না, এই আমি পালালুম। ঘরের ভেতরে যখন সুন্দরবাবু এবং মানিকের আবির্ভাব হলো, মহেন্দ্রবাবু তখন ইহলোকে দেহ ফেলে প্রাণ নিয়ে পলায়ন করেছেন। মহেন্দ্রবাবুকে ধরেছ দেখছি। না, ধরতে পারিনি। ওই তো মহেন্দ্রবাবু। না, ওটা মহেন্দ্রবাবুর মৃতদেহ। মৃতদেহ? হ্যাঁ, মহেন্দ্রবাবু বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। সুন্দরবাবু অবাক। মানিক, আলী ধরা পড়েছে? পড়েছে। বলে সে নিজে পালাবার জন্য পালায়নি, আমাদের অন্যমনস্ক করে মহেন্দ্রবাবুকে পালাবার সুযোগ দেওয়ার জন্য সে নাকি পলায়নের চেষ্টা করেছিল। খুব সম্ভব সে মিথ্যে বলেনি। মহেন্দ্রবাবু নিজেই বলেছিলেন আলী এমন প্রভুভক্ত যে তার কথায় সে প্রাণ দিতে পারে, আর এই মামলাটাই আলীর প্রভুভক্তি বিশেষভাবে প্রমাণিত করবে। কারণ সে যে মানুষের পর মানুষ খুন করেছে কেবল তার প্রভুর হুকুমেই, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। সুন্দরবাবু বিস্ময়াবিষ্ট কণ্ঠে বললেন, বাপ, দেখে শুনে আমার আক্কেল গুরুম হয়ে যাচ্ছে। এসব কি? কোথায় ডাকাতে কালীর মন্দিরে ভৌতিক কারখানা, আর কোথায় এই আলী, আর কোথায় ওই মহেন্দ্রবাবু? এখনো আমি বুঝতে পারছি না এগুলোর মধ্যে যোগ আছে কোথায়। জয়ন্ত, অন্ধকার, তাড়াতাড়ি আলো দেখাও। জয়ন্ত বলতে লাগলো, গোয়েন্দার পয়লা নম্বরের কর্তব্য হচ্ছে প্রথমেই সকলকে সন্দেহ করা। আমি গোড়া থেকেই মহেন্দ্রবাবুর বড় বাড়ি, মোটর গাড়ি, মোটা ব্যাংকের খাতা আর শিশুর মতো সরল হাসি মাখা মুখ দেখে ভুলিনি। আপনার মনে আছে কি, আমার প্রশ্নের উত্তরে মহেন্দ্রবাবু নিজেই বলেছিলেন তার মামাতো ভাই সুরেনবাবু, তিনি ছাড়া তার আর কোনো আত্মীয় নেই। আর সুরেনবাবুর মাসিক আয় ছিল যে 8,000 টাকা, সেটাও আপনি শুনেছেন। আমার অনুমান করতে দেরি লাগলো না যে সুরেনবাবুর মৃত্যুর পর তার সম্পত্তির অধিকারী হবেন মহেন্দ্রবাবু। অতএব ধরে নিলুম যে সুরেনবাবুর মৃত্যুতে মহেন্দ্রবাবুরই লাভ হবে সবচেয়ে বেশি। এই মামলায় মহেন্দ্রবাবুর কোনো হাত যদি থাকে তাহলে হত্যাকাণ্ডের একটা উদ্দেশ্য আবিষ্কার করতে বেশি বেগ পেতে হয় না। সুতরাং বুঝতেই পারছেন, গোড়া থেকেই আমি মহেন্দ্রবাবুকে কেন্দ্র করে মামলাটাকে সাজাবার চেষ্টা করেছি মনে মনে। কিন্তু প্রথম দৃষ্টিতে এই মামলার সঙ্গে মহেন্দ্রবাবুর কোনো সম্পর্ক আবিষ্কার করা প্রায় অসম্ভব বলেই বোধ হচ্ছিল। কারণ প্রথমত, সুরেনবাবু যখন হত্যাকারীর হাতে মারা পড়েন, মহেন্দ্রবাবু যে তখন তার অনেক সাক্ষীর সামনে নিজের বাড়িতেই বসেছিলেন এটা জানতে পারা গিয়েছে। দ্বিতীয়ত, ঘটনাস্থলে কেবল মহেন্দ্রবাবুর মামাতো ভাই সুরেন্দ্রবাবুই নিহত হয়নি, পরে আরও 2 জন পুলিশ কর্মচারীকেও সেখানে প্রাণ দিতে হয়েছে।
নিজের স্বার্থসিদ্ধির পরেও অকারণে দুজন পুলিশ কর্মচারীকে হত্যা করে তিনি নিজের বিপদ 3 গুণ বাড়িয়ে তুলতে চাইবেন কেন? তৃতীয়ত, মামলাটার সঙ্গে রয়েছে একটা প্রাচীন প্রবাদ আর অলৌকিক কাণ্ডের সম্বন্ধ। ওই প্রবাদ মহেন্দ্রবাবুরও জন্মের আগে এই অঞ্চলে প্রচলিত ছিল, তাই এখনকার লোকেরা শনি মঙ্গলবারের রাতে কখনো ওই মন্দিরের ছায়া মারাতেও ভরসা করত না। উপরন্তু প্রবাদেই প্রকাশ, আগেও নাকি কেউ শনি মঙ্গলবারের রাতে প্রবাদের সত্যতা পরীক্ষা করবার জন্য ওই মন্দিরে গিয়ে প্রাণ হারিয়েছে। সুন্দরবাবু, আপনি যে কল্পনা শক্তিকে বারবারই নিন্দা করে এসেছেন, আর আমি যাকে বারবারই বলে এসেছি গোয়েন্দার পক্ষে অপরিহার্য, সেই কল্পনা শক্তিকে প্রাণপণে ব্যবহার করবার চেষ্টা করলুম। গোড়ার দিকে তা প্রকাশ করলে সকলেই যে তাকে উদ্ভট বলে উড়িয়ে দিতেন, এ বিষয়ে আমি নিঃসন্দেহ। মামলাটাকে আমি সাজালুম এইভাবে। মহেন্দ্রবাবু ঘটনাস্থলে উপস্থিত না থাকতেও পারেন, তার হুকুমে অন্য কোনো লোক গিয়ে নরহত্যা করতে পারে। হত্যাগুলো যে হচ্ছে কোনো অলৌকিক কারণে, সকলের মনে সেই বিশ্বাস দৃঢ়তর করে তোলবার জন্য ঘটনাস্থলে হত্যার পর হত্যা করা হয়েছে কেবল 2টি নির্দিষ্ট স্থানে। তার ফলে কারুর দৃষ্টি আসল অর্থাৎ প্রথম হত্যার উদ্দেশ্যের দিকে আকৃষ্ট করা হবে না। চলতি ও পুরনো প্রবাদটাকে মহেন্দ্রবাবু নিজের স্বার্থসিদ্ধির জন্য অত্যন্ত চতুরের মতো ব্যবহার করেছেন। কালী মন্দিরের প্রবাদের সত্যতা পরীক্ষা করতে গিয়ে আরও কেউ যে মৃত্যু মুখে পড়েছে, খুব সম্ভব এটা হচ্ছে একেবারে বাজে কথা। ওভাবে লোকের মৃত্যু রূপকথাতেই শোভা পায়, বাস্তব জীবনে নয়। কল্পনায় এই যে আমি একটা কাঠামো গড়ে তুললুম, মামলার মধ্যে ভালো করে প্রবেশ করবার পর তা একেবারে অকেজো হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল যথেষ্ট, কিন্তু সেজন্য আমি হতাশ হলুম না। নতুন বিরোধী সূত্র পেলে আমি আবার কল্পনায় নতুন কাঠামোই গড়বার চেষ্টা করতুম, কিন্তু আমার সৌভাগ্য আমার প্রথম কাঠামো হয়নি ব্যর্থ। এইবারে ঘটনাগুলো একের পর এক ভেবে দেখুন। খুব সম্ভব বাইরের ঐশ্বর্যের জাঁকজমক থাকলেও ভিতরে মহেন্দ্রবাবুর অর্থকষ্ট উপস্থিত হয়েছিল, কারণ তা না হলে কেউ এমন বিপজ্জনক হত্যার পর হত্যা অনুষ্ঠানে প্রবৃত্ত হয় না। অতএব ধরে নিন অর্থকষ্ট ঘোচাবার জন্য মহেন্দ্রবাবু কুদৃষ্টি পড়ল সুরেনবাবুর উপরে, যে সুরেনবাবুর মৃত্যু হলেই তার বিপুল বিত্তের মালিক হবেন তিনি। মহেন্দ্রবাবু জানতেন সুরেনবাবু হচ্ছেন সাহসী, বেপরোয়া আর একরোখা লোক। কোনো রকম কুসংস্কারকেই তিনি স্বীকার করতে প্রস্তুত নন, বরং কুসংস্কার যে মিথ্যে সেইটাই দেখিয়ে দিতে চান হাতে নাতে। অতএব এক শনিবারের রাত্রে মহেন্দ্রবাবুর বাড়িতে হলো সুরেনবাবুর নিমন্ত্রণ। চারিদিকে বহু সাক্ষী, এমনকি একজন পুলিশ কর্মচারীও যখন উপস্থিত। মহেন্দ্রবাবু তখন সুরেনবাবুকে উত্তেজিত করার জন্য প্রবাদ কাহিনীটি উজ্জ্বল ভাষায় ফুটিয়ে তুললেন, কারণ তিনি জানতেন তার কাহিনী শুনলেই সুরেনবাবু প্রবাদের সত্যতা পরীক্ষা করতে কিছু মাত্র ইতস্তত করবেন না। ইতিপূর্বে তার চর ছিল, মন্দির পথে যথাস্থানে গিয়ে হাজির হলো। মহেন্দ্রবাবু জানতেন হত্যার পরেই ঘটনাস্থলে হবে পুলিশের আবির্ভাব। নিশ্চয়ই বিশেষ করে ওই 2 নির্দিষ্ট দিনেই পুলিশের লোক যাবে সেখানে তদন্ত করতে। কিন্তু তদন্তে প্রবাদের সত্যতা বজায় রাখবার জন্য তারা যাতে ফিরে না আসে সে ব্যবস্থাও হলো। সুন্দরবাবু, আপনি জানেন, পাছে শনি মঙ্গলবারের রাতে আমরাও মন্দিরের পথে যাই, সেই ভয়ে মহেন্দ্রবাবু বেছে ওই 2 দিনই আমাদের নিমন্ত্রণ করতেন। আমি আন্দাজ করলুম আমাদের মতো বিখ্যাত লোকেদের প্রবাদের সত্যতা প্রমাণ করবার জন্য তিনি যদি হত্যা করতে বাধ্য হন, তাহলে চারিদিকে উঠবে বিষম আন্দোলন, আর সেটাই হবে তার পক্ষে অত্যন্ত বিপজ্জনক। তাই তিনি চেষ্টা করতেন ওই 2 সাংঘাতিক দিনে আমাদের বন্দি করে রাখতে। যাক, আমার কল্পনার কথা ছেড়ে দিন, এইবারে বাস্তব জগতে ফিরে আসাই ভালো। সুন্দরবাবু, আপনি কলকাতায় প্রথম দিন আমার কাছে গিয়ে এই মামলা সম্পর্কীয় যে অলৌকিক আবহের কথা বলেছিলেন, আমি তা মোটেই আমলে আনিনি। তবে আপনার বর্ণনার ভেতর থেকে আমি আবিষ্কার করলুম একাধিক সূত্র। আপনি বলেছিলেন যে 3 জন লোক নিহত হয়েছে, তাদের প্রত্যেকেরই দেহের বাম দিকে ছিল ক্ষতচিহ্ন।
আর তারা নাকি নিহত হয়েছিল ঠিক একই জায়গায় গিয়ে। তাই থেকেই আমি ধরে নিলুম মৃত্যুর কারণ এসেছে বাম দিক থেকেই। সেই জন্যেই প্রথম দিন আমরা মন্দির পথের নির্দিষ্ট স্থানে গিয়ে দাঁড়ালুম। তখন আমি আর কোনো দিকে না গিয়ে একেবারে প্রবেশ করলুম বাম দিকের জঙ্গলে। আমার আন্দাজ যে ব্যর্থ হয়নি এ কথা আপনি জানেন। জঙ্গলের ভেতরে খানিকটা অগ্রসর হয়েই এক জায়গায় দেখতে পেলুম অনেকগুলো পদচিহ্ন। আমি তখনই বুঝতে পারলুম খুনি অপেক্ষা করে এইখানে এসেই। তারপরে যেখানে দাঁড়িয়ে আমি মন্দিরে যাওয়ার পথটা দেখবার চেষ্টা করলুম, দেখলুম জঙ্গলের অল্প একটু ফাঁক দিয়ে সেখান থেকে মন্দির পথের উপরে অনায়াসেই দৃষ্টি রাখা যায়। আন্দাজে বুঝলুম এই ফাঁক দিয়েই হত্যাকারী তার মৃত্যু অস্ত্র নিক্ষেপ করে। কিন্তু সে অস্ত্রটা কি? প্রত্যেক লাশের বাম দিকে পাওয়া গিয়েছে খুব সূক্ষ্ম ক্ষতচিহ্ন। প্রত্যেক মৃত ব্যক্তির দেহে প্রকাশ পেয়েছে বিষের চিহ্ন। সুতরাং বুঝে নিলুম খুনি এমন কোনো বিষাক্ত অস্ত্র ব্যবহার করে যার কথা অনুমান করা কঠিন। সে অস্ত্রটা কি? পদচিহ্নগুলোর পাশে পাশে দেখতে পেলুম অদ্ভুত সব ফাঁপা লাঠির দাগ। এই কি খুনির অস্ত্র? কিন্তু সে যে কিরকম অস্ত্র অনেক ভেবেও আন্দাজ করতে পারলুম না। তারপর এক শনিবারের রাত্রে মন্দিরের চাতালে গিয়ে আমরা দেখতে পেলুম একটা অদ্ভুত মূর্তিকে, যার মুখ হচ্ছে অমানুষিক আর যার হাতে আছে একটা লাঠি। যদিও সেই লাঠিটা আসলে যে কি জিনিস তখন আমি সেটা ধরতে পারিনি, কিন্তু তার অমানুষিক মুখের জন্য দায়ী যে কোনো বিভৎস মুখোশ সেটা অনুমান করা আমার পক্ষে কঠিন হলো না। হত্যাকারী আর তার প্রভু বুঝলে জয়ন্ত নামে কোনো শৌখিন গোয়েন্দা শনিবারের রাত্রে ঘটনাস্থলে গিয়েও প্রাণ নিয়ে ফিরে এসেছে। কেবল তাই নয়, ছদ্মবেশ ধরলেও হত্যাকারীকে সে দেখতে পেয়েছে স্বচক্ষে। তাদের টনক নড়ল। তাই রবিবারের প্রভাতেও দুরাচর জয়ন্তকে এমনভাবে হত্যা করবার চেষ্টা হলো, লোকে যাতে ভাবে সেটা দৈব দুর্ঘটনা। ইতিমধ্যে আমি আবার আমার কল্পনা শক্তি ব্যবহার করলুম। তার ফলে অনুমান করলুম হত্যাকারী যে অস্ত্র ব্যবহার করে দেখতে তা নিশ্চয় প্রচণ্ড নয়, সূক্ষ্ম ক্ষত। অতএব সূক্ষ্ম অস্ত্র এবং খুব সম্ভব নীরব বিষাক্ত অস্ত্র। কেবল মাংস ভেদ করতে পারলেও কঠিন জিনিস ভেদ করবার শক্তি তার নেই। তারপরের মঙ্গলবারের রাত্রে সুকঠিন লৌহ বর্ম পরিধান করে ঘটনাস্থলে হলো জয়ন্তের আবির্ভাব। যা ভেবেছিলুম হলো তাই। একটা শলাকা এসে আমার বর্মকে ভেদ করতে না পেরে সশব্দে মাটির ওপর পড়ে গেল। আগে আগে অস্ত্র প্রয়োগ করে হত্যাকারী সেইখানেই অপেক্ষা করত। তারপর বিষের প্রভাবে যখন আক্রান্ত ব্যক্তির মৃত্যু হতো তখন সে জঙ্গলের বাইরে এসে শলাকাটি ক্ষতস্থান থেকে খুলে নিয়ে আবার হতো অদৃশ্য। কিন্তু এবারে আর তা হলো না। আর অস্ত্র যেই আমার বর্মের উপর এসে পড়ল তখনই আমার রিভলভার ঘন ঘন উদ্গার করতে লাগলো উত্তপ্ত বুলেট। হত্যাকারী প্রাণ ভয় পলায়ন করলে আমি খুঁজে পেলুম সেই শলাকাটাকে। সঙ্গে সঙ্গে সমস্ত রহস্যই পরিষ্কার হয়ে গেল আমার চোখের সামনে। সে শলাকা আমি চিনি, কারণ আমি বেরিয়ে এসেছি বর্ণীয় দ্বীপে। সে শলাকা হচ্ছে ব্লো পাইপের মৃত্যুবাণ। ভাবতে লাগলুম, ভারতবর্ষে ব্লো পাইপের ব্যবহার কখনো তো শোনা যায়নি, এটা কি করে সম্ভবপর হলো? ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ে গেল মহেন্দ্রবাবুর ড্রাইভারের কথা। তিনি নিজেই বলেছিলেন তার মোটর গাড়ির চালকের জন্মভূমি হচ্ছে বর্ণীয় দ্বীপ। আমার কল্পনা যে কাঠামো গড়ে তুলছিল তার কোনো জায়গায় আর অপূর্ণ রইল না। চোখের সামনে জীবন্ত হয়ে উঠল ছবির পর ছবি। আর একটা সত্য আন্দাজ করলুম, হত্যাকারী যা কখনো করেনি আজ তাই করেছে। অর্থাৎ তার মৃত্যুবাণটিকে ঘটনাস্থলে ফেলে রেখেই সে পলায়ন করতে বাধ্য হয়েছে। আর সেই মৃত্যুবাণ যে জয়ন্তের হস্তগত হয়েছে তার পক্ষে সেটুকু অনুমান করাও কঠিন নয়। অস্ত্র যখন পুলিশের হস্তগত, কোনো রকম অলৌকিক আবহাওয়াই তখন আর কাজে লাগবে না। অতএব মহেন্দ্রবাবু হুকুম দিলেন, আলী তুমি এই বেলা পলায়ন করো। কালকে সকালে ট্রেনেই এই ক্ষুদ্র গ্রাম ত্যাগ করে তুমি ভারতবর্ষের মানব সাগরে তলিয়ে যাও। তোমাকে আবিষ্কার করতে না পারলে পুলিশ আমার ছায়াকেও স্পর্শ করতে পারবে না। দেখেছেন সুন্দরবাবু, এই বাণীও আমি শুনেছিলাম কল্পনা শক্তি প্রয়োগ করে।
কিন্তু বাস্তব জগতে এসে আমার কল্পনা যে বিফল হয়নি তার প্রমাণ তো পেয়েছেন আপনি আজ সকালেই স্টেশনে গিয়ে। আলী বাধ্য হয়ে অপরাধ স্বীকার করেছে, মহেন্দ্রবাবু বাধ্য হয়ে পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য আত্মহত্যা করেছেন, আর আপনিও এখন বাধ্য হয়ে শ্রবণ করছেন বাস্তব জগতে কতখানি কাজ করতে পারে এই বহু নিন্দিত কল্পনা। বলুন, আপনার আর কিছু জিজ্ঞাসা আছে? দুই বাহু বিস্তার করে জয়ন্তকে আলিঙ্গন করে সুন্দরবাবু উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, তুমি হচ্ছ জিনিয়াস, অদ্ভুত প্রতিভার অধিকারী। তোমার কাছে আর কি জিজ্ঞাসা আছে ভাই? আমি আগে ছিলুম তোমার অনুরাগী, আজ থেকে হলুম তোমার গোড়া ভক্ত। আমার গল্পের তৃতীয় এবং অন্তিম পর্বটি এখানেই সমাপ্ত। তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।